আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি তোমাদের ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, তোমরা কি এখন কমতে এই 20 এ চলে আসছো নাকি? ম্যাম এই কোন ক্লাসে 12 তেও চলে যায় ম্যাম। কি যে করবা তোমরা? দেখা গেল যে মে মাসে তোমাদের 3rd প্রফ এর দিয়ে দিল ডেট। মে জুনের দিকে। তোমাদের তো পরীক্ষার ডেট দেয়নি এখনো, তাই না? ম্যাম আমরা যারা নভেম্বরে পরীক্ষার্থী ছিলাম তাদের পরীক্ষার ডেট দিছে ম্যাম। 25 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু ম্যাম। 25, 27, 29 তারিখ পরীক্ষা হবে। মানে কোন প্রফ তোমাদের? থার্ড প্রফ ম্যাম। হ্যাঁ, 3rd প্রফ শুরু হবে। জি ম্যাম। হ্যাঁ, 3rd প্রফ শুরু হবে 25 তারিখে। প্যাথোলজি কত তারিখে? ম্যাম খুব সম্ভবত ম্যাম 27 তারিখ। ম্যাম ওটা প্রিন্টেড রুটিন পাওয়া যায় নাই তো এখনো। হুম। ফর্ম ফিল আপ? ফর্ম ফিল আপ 12 তারিখ ম্যাম লাস্ট ডেট। মানে জরিমানা ছাড়া। আর হচ্ছে 14 তারিখ হচ্ছে জরিমানা সহ। আচ্ছা। তোমরা কি হোস্টেলে চলে আসছো সবাই? ম্যাম যদি ওই থাকাথাকির জন্য ১ মাস আগে থাকা পিরাপিরি না হয়, তাহলে ম্যাম ওই ফর্ম ফিল আপ এর আগেই যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ম্যাম। কারণ ওইখানে গেলে তো ম্যাম কম্বাইন্ড বাথরুম ব্যবহার করতে হবে। ১ তারপরে মাস একটু আগে ১ মাস আগে মানে 1 মাস তো পার হয়েই গেছে। জি ১ ম্যাম, মাস তো ওইরকম ২৫ কোনো ২৫ নোটিশ তো তারিখে এখনো ওরকম নোটিস হয়নি। আমরাও পাইনি অবশ্য। জি ম্যাম। এইজন্য আসলে বাসায় তো ওরকম নিরাপদের সাথে আছি। আর এখন অনেকদিন লম্বা সময় যাবৎ আছি তো এখন ওই হোস্টেলে সমানই পড়া হচ্ছে। অযথায় হোস্টেলে যায়া খাওয়ার কষ্টও হবে। থাকার তো কষ্ট আছেই ম্যাম। হুম, এবার তোমাদের জন্য রিস্কি হয়ে যাবে। জি ম্যাম। আচ্ছা যাই হোক, আজকে আমরা সিস্টেমিক প্যাথোলজি শুরু করব। তো আমরা শুরুতেই করব গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তোমাদেরকে আমি ১ম এই বলে নেই সিস্টেমিক প্যাথোলজিতে মাঝে সব সিস্টেমে না বা সব অর্গানে না। ১ম এ জিজ্ঞেস করা হয় যে আ যেমন ধরো যে স্টোমাক। স্টোমাক কমনলি যেই ২ টা জিজ্ঞেস করা হয় যেমন গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স। এগুলোতে জিজ্ঞেস করা হয় যে গল ব্লাডারে কি ডিজিজ হয়? বা অ্যাপেন্ডিক্সে কি ডিজিজ হয়? কাজেই তোমরা যখন একটা সিস্টেম শুরু করবা, সেই সিস্টেমের মধ্যে কোন অর্গান ইনভলভ হয়? যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এটা একটা অনেক বড় অর্গান। এখানে কি আসবে? ইসোফেগাস আসবে, এরপরে স্টমাক আসবে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এভাবে করে সবগুলো আসবে। তো প্রতিটারই সিস্টেমিক প্যাথোলজি প্রতিটা সিস্টেম শুরু করার আগে দেখবা চ্যাপ্টারের শুরুতেই কোনটাতে কি ডিজিজ হয়। সবগুলোই মুখস্থ করতে হবে এমন না। কিন্তু কমনলি কিছু আছেই। যেমন সবগুলোতেই কিছু ১ম এ congenital anomaly, এরপরে কিছু inflammatory condition, তারপরে চলে আসবে অ্যা নিওপ্লাসিয়া বা টিউমার। টিউমার গেলেই আসবে যে কিছু benign টিউমার, কিছু malignant টিউমার, কিছু মেটাস্ট্যাটিক টিউমার। তো প্রতিটা সিস্টেম শুরু করার শুরুতেই যদি তোমরা এইভাবে একটু দেখে নাও যে এই অর্গানে কি ডিজিজ হয়, তাহলে তোমাদের একটু মনে রাখতে সুবিধা হবে। আর আমি ১ম এই বলে দিলাম যে এই যেরকম গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, তারপরে ব্রেস্ট, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ইউটেরাস, তারপরে মেল জেনিটাল ট্র্যাক্ট টেস্টিস, এগুলোতে কি ডিজিজ হয় এভাবে কিন্তু জিজ্ঞেস করা হয়। এসোফেগাস তার মধ্যে পড়ে না। এসোফেগাস থেকে খুব কম কোশ্চেনই আসে। এখান থেকে আসে তোমাদের জেনারেল প্যাথোলজির আ মেটাপ্লাসিয়া থেকে কিন্তু এসোফেগাসে ব্যারেটস এসোফেগাস চলে আসে। তো আমরা জানবো ১ম এ যে এসোফেগাসে কি ডিজিজ হতে পারে। কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে। যেমন অ্যাট্রেসিয়া থাকতে পারে, ফিস্চুলা থাকতে পারে, স্টেনোসিস, ওয়েবস, রিং। এছাড়া লিশনস অ্যাসোসিয়েটেড উইথ মোটর ডিসফাংশন এর মধ্যে আছে অ্যাকালেশিয়া, হায়াটাস হার্নিয়া, ডাইভার্টিকুলা, ল্যাসারেশন যেটাকে বলা হয় ম্যালোরি উইস সিনড্রোম। ইসোফেজিয়াল ভ্যারিসেস তোমরা পড়ে আসছো। পোর্টাল হাইপারটেনশন এ কি হয়? এখানে ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে। তারপরে ইসোফেজাইটিস। তারপরে কমনলি কিছু
টিউমার, টিউমারের মধ্যে বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট ইসোফেগাসের লাইনিং কি? ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম কি? Stratified squamous epithelium. আচ্ছা, তাহলে স্কোমাস এপিথেলিয়াম যদি লাইনিং হয়, এখানে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় তাহলে কি হবে? স্কোমাস এপিথেলিয়াম থেকে ম্যালিগন্যান্ট টিউমার কি হয়? এপিথেলিয়াম থেকে তো কার্সিনোমাই হবে, সেটা যে এপিথেলিয়ামই হোক। যদি ওখানে স্কোমাস সেল লাইনিং থাকে তাহলে কি ক্যান্সার হবে, কি কার্সিনোমা হবে? এই স্কোয়ামাস সেল থেকে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তোমাদের সামনেই তো দেখতে পাচ্ছ না তোমরা? ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে কি লেখা আছে? স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। লাইনিং যদি থাকে স্কোয়ামাস সেল তাহলে কমনলি হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। যদি কলামনার লাইনিং থাকে, কলামনার লাইনিং থেকে যেই ম্যালিগন্যান্ট টিউমার হয় সেটাকে বলা হয় অ্যাডেনোকার্সিনোমা। ঠিক আছে? তাহলে কি আমি কেন বললাম ইসোফেগাসের লাইনিং স্কোয়ামাস সেল, কিন্তু আমি কেন বলছি যে এখানে অ্যাডেনোকার্সিনোমা হতে পারে বলো? এখানে তো কলামনার লাইনিং নাই। হ্যাঁ, ভেরি গুড। ব্যারেটস ইসোফেগাস যদি হয় লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে, তাহলে এখানে স্কোয়ামাস সেলটা রিপ্লেসড হয়ে যেতে পারে কলামনার এপিথেলিয়াম দিয়ে। তখন এই কলামনার এপিথেলিয়াম থেকে তোমার ওই যে ইয়ে হতে পারে, অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। আচ্ছা, এগুলো আমি কিছু জিনিস দেখালাম যেগুলো ওই যে কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে বা মোটর ডিসফাংশনের সাথে, যেগুলো খুব বেশি দরকার নাই তোমাদের এগুলো, এটা আমি পার হয়ে গেলাম। ইম্পর্টেন্ট ডিজিজেস অফ ইসোফেগাস। ইসোফেগাসের অনেকগুলো ডিজিজ বললাম, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো বা যেগুলো আমরা ফেস করি কমনলি, এগুলোর মধ্যে আছে অ্যাকালেশিয়া, ইসোফেজাইটিস, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। অ্যাকালেশিয়া কি জিনিস? মোটর ডিসফাংশনের কারণে এটা হয়। ফেলিওর অফ রিল্যাক্সেশন উইথ কনসিকুয়েন্ট ডাইলেটেশন অফ দ্য ইসোফেগাস। বুঝছো, খাবার যে ইসোফেগাস থেকে স্টমাকে যাবে, এখানে ডাইলেটেশন হওয়ার ফলেই তো ইসোফেগাস প্রথমে মানে ইসোফেগাস থেকে কি সবসময় স্টমাকে যায় বা এই মুখটা কি সবসময় ওপেন থাকে? এটা সবসময় ওপেন থাকে না। ঠিক আছে, এখানে তোমার ওই যে নার্ভাস সিস্টেমের ইয়ের তো ব্যাপার তো আছেই। তো কোনো কারণে যদি মোটর ডিসফাংশনের কারণে এটা ডাইলেট করতে না পারে, তখন এই সিচুয়েশনটাকে আমরা বলবো অ্যাকালেশিয়া। এটা সাধারণত ইয়াং অ্যাডাল্টহুডে হয়, ইনফেন্সিতে হতে পারে, চাইল্ডহুডে হতে পারে। কি কারণে হতে পারে? মে রেজাল্ট ফ্রম প্রাইমারি ডিজেনারেটিভ চেঞ্জ ইন নিউরাল ইনারভেশন। এগুলো খুব একটা জিজ্ঞেস করা হয় না। ঠিক আছে, জাস্ট প্রথম লাইন দুটা, এই দুটা যদি মনে রাখতে পারো ভালো, কখনো যদি জিজ্ঞেস করা হয়। ফেলিওর অফ রিল্যাক্সেশন উইথ কনসিকুয়েন্ট ডাইলেটেশন অফ দ্য ইসোফেগাস। ইসোফেজাইটিস। ইসোফেজাইটিস কখন হবে? যখন রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস। আমরা জানি স্টমাকে অ্যাসিড থাকে, তাই না? HCl থাকে। কাজেই গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি কখনো রিফ্লাক্স হয়ে ইসোফেগাসে চলে আসে, তখন এই অ্যাসিডের কারণে এখানে ইরিটেশন হবে, হয়ে ইসোফেজাইটিস করতে পারে। এছাড়া প্রলংড গ্যাস্ট্রিক ইনটিউবেশন, ইনজেকশন অফ ইরিটেন্টস লাইক করোসিভ অ্যাসিড অর অ্যালকালি, এক্সেসিভ হট ফ্লুইড, খুব গরম খাবার খাওয়া ঠিক না, হেভি স্মোকিং এটসেট্রা, সাইটোটক্সিক অ্যান্টি ক্যান্সার থেরাপি, infection following bacteremia or viremia, fungal infection in debilitated or immunosuppressed patients or during broad spectrum antimicrobial therapy. ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে যদি আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দেই, যেমন ক্যান্ডিডিয়াসিস, মিউকরমাইকোসিস, অ্যাসপারজিলোসিস, এগুলোর ক্ষেত্রে তখন ইসোফেজাইটিস হতে পারে। এছাড়া পেশেন্টের যদি কোনো কারণে ইউরেমিক কন্ডিশন থাকে, এছাড়া রেডিওথেরাপি দেয়া হয়, সেই ক্ষেত্রেও হতে পারে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এছাড়া কোনো সিস্টেমিক কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিসড লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোন ইনক্লুডিং হাইপোথাইরয়েডিজম, সিস্টেমিক স্ক্লেরোসিস অ্যান্ড প্রেগন্যান্সি।
in association with systemic desquamative dermatological conditions such as pemphigoid and epidermolysis bullosa and graft versus host disease. এত কিছু মনে রাখার সম্ভব না। ওই প্রথম দিকের কিছু জিনিস মনে রাখতে পারলে ভালো। মোস্ট ইম্পর্টেন্ট ইসোফেগাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং মানে ইনভেরিয়েবলি এটা ধরা হয়। হোয়াট ইজ ব্যারেটস ইসোফেগাস? ইট ইজ এ কমপ্লিকেশন অফ লং স্ট্যান্ডিং গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। ঠিক আছে, যাদের ক্ষেত্রে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স শব্দটার মানেই বুঝতে পারছো যে গ্যাস্ট্রিক কন্টেন্ট উপরের দিকে উঠে আসে। নর্মালি তো এটা উঠে আসার কথা না। আমাদের মোটামুটি সবারই মনে হয় এই ধরনের অভিজ্ঞতা আছে না, যে মনে হয় যে একেবারে গলা পর্যন্ত উঠে চলে আসলো টক একটা ঢেকুর অথবা জ্বলে গেল, এরকম ফিলিংস আছে না মোটামুটি সবারই কিছু কিছু কন্ডিশনে? কি নাই নাকি কারো? ম্যাম থাকার কথা ম্যাম, সবারই হয় মানে। সবারই জীবনে একবার দুইবার হলেও থাকার কথা। তো এই জিনিসটাই যদি কোনো কারণে লং স্ট্যান্ডিং হয় সেই ক্ষেত্রেই এই কমপ্লিকেশন হয়ে যে স্কোমাস এপিথেলিয়ামটা মেটাপ্লাসিয়া হয়ে কলামনার এপিথেলিয়াম হয়ে যায়, তখনই সমস্যা হয়। The distal squamous mucosa is replaced by metaplastic columnar epithelium as response to prolonged injury. It has 32, এই যে কলামনার এপিথেলিয়াম হলো সেটা কি 30 to 40 fold increased risk for developing adenocarcinoma over general population. মানে যাদের এই মেটাপ্লাসিয়া নাই তাদের থেকে যাদের এই মেটাপ্লাসিয়া আছে তাদের 30 থেকে 40 গুণ রিস্ক, মানে অনেক বেশি, 30 থেকে 40 গুণ বেশি রিস্ক থাকে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করার। এই যে সেই লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস। আচ্ছা, এই জিনিসগুলো, এটা ইসোফেগাস যদিও কম ইম্পর্টেন্ট, তারপরেও কি কি টিউমার হয়, কমনলি কিছু টিউমার হয়। আর সেই সাথে তোমাদেরকে মনে রাখতে হবে যে যেই অর্গানের টিউমার তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে সেই অর্গানের লাইনিং কি। লাইনিং এপিথেলিয়াম হলে তোমাদের জন্য এটা একটু বলা সহজ। বিনাইন টিউমারের মধ্যে লিওমায়োমা মানে হচ্ছে স্মুথ মাসেলের টিউমার। মাসেল তো আছেই, তাই না? পুরো ইন্টেস্টাইন জুড়েই মাসেল আছে, ফাইব্রাস টিস্যু আছে, তারপরে ব্লাড ভেসেল আছে, এগুলো তো আছেই। কাজে এইগুলো কিছু কমন টিউমার থাকবেই। স্মুথ মাসেল থেকে লিওমায়োমা, ফাইব্রাস টিস্যু থেকে ফাইব্রোমা, ব্লাড ভেসেলের টিউমার হচ্ছে হেমানজিওমা, তারপরে নিউরোফাইব্রোমা হচ্ছে তোমার নার্ভাস সিস্টেমের, লিম্ফানজিওমা হচ্ছে লিম্ফ ভেসেলের, আর যেহেতু স্কোমাস লাইনিং স্কোমাস প্যাপিলোমা। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে কমন হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। এছাড়াও হতে পারে আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, ম্যালিগন্যান্ট মেলানোমা। আমরা এই কার্সিনয়েড টিউমার নিয়ে পরে পড়ব ডিটেইলস, এটা ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদেরকে আর পড়ালাম না। স্কোমাস সেল কার্সিনোমা, ইসোফেগাসে কোন ধরনের ম্যালিগন্যান্ট টিউমার হয়, আর কিছু বলতে পারো আর না পারো এই দুইটা বলতেই হবে, স্কোমাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। এগুলো আমি গেলাম না। স্কোমাস সেল কার্সিনোমা তোমাদের যে প্র্যাকটিক্যালে স্লাইড থাকবে, এই যে দেখো স্কোমাস সেল কার্সিনোমা, নরমালি স্কোমাস লাইনিং টুকু শুধু থাকবে, কিন্তু দেখো এটা ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে মানে এটা খারাপ। এরপরে আমরা চলে যাব স্টমাকে। আচ্ছা, তোমাদের অ্যানাটমির নলেজ থেকে বলো তো স্টমাকের কি কি পার্ট থাকে? এখানে মনে হয় ওরকম একটু দেখানো আছে না, গ্যাস্ট্রিক কার্ডিয়া, এরপরে ফান্ডাস, তারপরে বডি, তারপরে গ্যাস্ট্রিক Pylori. অ্যান্ট্রাম আর পাইলোরাস, এরপরে শুরু হয়ে গেছে ডিওডেনাম। ডিএলএম আছে নাকি? জি ম্যাডাম আছে। জি ম্যাডাম আছি। আচ্ছা ঠিক আছে। আপনাদের আচ্ছা সামনের মাসে আপনাদেরকে কোথাও মাইক্রোবায়োলজিতে পাঠাতে পারি। আচ্ছা, আজকে আপনাদের জন্য দুইটা স্লাইড গেছে, একটা লিউকেমিয়া আচ্ছা স্লাইড ইউনুসের কাছ থেকে নিয়ে নিন।
আচ্ছা ম্যাডাম। জি ম্যাডাম। আপনারা দেখে আমাকে জানেন এটা আপনাদের কোন লিউকেমিয়া মনে হচ্ছে। আচ্ছা ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা চলে যাব স্টমাকে কি কি ডিজিজ হয়। ঠিক যেভাবে বললাম যে প্রতিটা অর্গান শুরুর আগে আমরা একটু দেখে নেব যেখানে কি কি ডিজিজ হয়। হ্যাঁ, কিছু কনজেনিটাল অ্যানোমালিস হতে পারে, ডায়াফ্রামাটিক হার্নিয়া, পাইলোরিক স্টেনোসিস। এরপরে ইনফ্লামেটরি কন্ডিশন, গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য স্টমাক। এখানে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে, ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে। তারপরে গ্যাস্ট্রিক আলসারেশন, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পেপটিক আলসার ডিজিজ। আরেকটা হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসারেশন। মিসেলিয়াস কন্ডিশনের দরকার নাই। টিউমার্সের মধ্যে এখানে বিনাইন ম্যালিগনেন্ট আলাদা করে দেখানো নাই। গ্যাস্ট্রিক পলিপ হয়, এগুলো বিনাইন কন্ডিশন। গ্যাস্ট্রিক কার্সিনোমা, লিম্ফোমা এগুলো হচ্ছে ম্যালিগনেন্ট কন্ডিশন। ইম্পর্টেন্ট ডিজিজ অফ স্টমাক যেগুলো আমরা একটু একটু পড়বো: কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক কার্সিনোমা। কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস একটু একটু জেনে রাখো, বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। মেল ফিমেল রেশিও হচ্ছে 3:4:1। এটা সাধারণত হয়ে থাকে হাইপারট্রফি অফ দ্য মাস্কুলারিস প্রোপ্রায়া অফ দ্য পাইলোরাসের কারণে। গ্যাস্ট্রাইটিস তোমাদের আমি বলছি, ইনফ্লামেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোজা। স্টমাক যে লাইনিং থাকে, স্টমাকের কি লাইনিং থাকে? কলামনার এপিথেলিয়াম। এই কলামনার এপিথেলিয়ামে যদি ইনফ্লামেশন হয় গ্যাস্ট্রিক মিউকোজায়, তখন এটাকে আমরা বলি গ্যাস্ট্রাইটিস। এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ইজ অ্যান অ্যাকিউট মিউকোজাল inflammatory process usually of transient nature. কি কি কারণে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে? হেভি ইউজ অফ NSAID, particularly aspirin, excessive alcohol consumption, heavy smoking, treatment with cancer chemotherapeutic drugs, uremia, systemic infections, severe stress. আচ্ছা, কাদের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে বললা? সেটা হচ্ছে ওই যে সেই 20 জন তো না? জি ম্যাম। রেগুলার 27 ব্যাচের তো পরীক্ষার ডেট এখনো হয়নি, ওদের মার্চে হবে। ওইরকমই ম্যাম শোনা যাইতেছে ম্যাম। আচ্ছা, এখানে কি সে 20 জন থেকে আসছো নাকি তোমরা? জি ম্যাম, আমি আছি ম্যাম। একজন আসছো? শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, কি নাম তোমার? জি ম্যাম, মাহমুদুল হাসান ফরিদ ম্যাম। মাহমুদুল হাসান ফরিদ। আচ্ছা, তোমাদের কি সবাই ওই আগের সেকেন্ড প্রফ ক্লিয়ার করে আসতে পারছো তোমাদের 20 জনের মধ্যে? ম্যাম, আমাদের 20 জনের মধ্যে থেকে 8 জনের হচ্ছে এখনো সাপ্লি আছে, আর 12 জনের হচ্ছে ম্যাম সেকেন্ড প্রফ ক্লিয়ার আছে ম্যাম। তাহলে তোমরা এই 12 জন পরীক্ষায় বসতে পারবা, তাই না? যদি ম্যাম সবকিছু ঠিকঠাক থাকে ম্যাম। মানে এখনো সেই বোঝা যাচ্ছে। সেই 8 জন তো বসতে পারবে না। জি না, ও তারও তো পারবেই না ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমাদের তো সিস্টেমিক প্যাথোলজি ক্লাস তোমরা এর আগের বারও করছো বোধহয়। এই তোমরা এই 20 জন। প্রথম 2টা ক্লাসের মতো আমাদের মিস হয়ে গেছিল, আমরা পরীক্ষা দিয়ে আসতে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি 2-3টা তোমরা ক্লাস। সিস্টেমিকের শুরুতেই চলে আসছিল। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম এখানে যে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এর কজ গুলো কি কি। একটা হচ্ছে হেভি ইউজ অফ NSAID, পার্টিকুলারলি অ্যাসপিরিন, এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন, হেভি স্মোকিং, ট্রিটমেন্ট উইথ ক্যান্সার কেমোথেরাপিউটিক ড্রাগস, ইউরেমিয়া, সিস্টেমিক ইনফেকশনস যদি থাকে, পেশেন্ট যদি সিভিয়ার স্ট্রেসে থাকে। এছাড়া কোনো কারণে যদি ইসকেমিয়া হয় এবং শক থাকে, অ্যাসিড অ্যান্ড অ্যালকালি কনজাম্পশন যদি কোনো কারণে হয়, গ্যাস্ট্রিক ইরেডিয়েশন যদি হয়, ন্যাজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন যদি করা হয়, মানে রাইলস টিউব দেওয়া হয় যেটা, ফলোইং ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি। হিস্টোলজিক্যাল ফাইন্ডিং মানে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, এটা তো সাধারণত আর বায়োপসি করা হয় না, তারপরেও যদি কোনো কারণে কোনো কিছুর সাথে কনফিউশন মনে হয়, সেক্ষেত্রে ছোট এন্ডোস্কোপিক বায়োপসি নিতে পারে। নিলে আমরা ফাইন্ডিং কি পাবো? যে এই যে কলামনার এপিথেলিয়াল যে সেলগুলো থাকবে, এগুলোর মধ্যে আমরা নিউট্রোফিল, অ্যাকিউট ইনফ্লামেটরি সেল পাবো। এরপরে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ ক্রনিক মিউকোজাল
changes leading eventually to মানে chronic inflammation হলে শেষে কি হবে mucosal atrophy and epithelial metaplasia usually in the absence of erosion এখানে কোনো erosion usually থাকবে না epithelial change may become dysplasia হতে পারে and constitute আমরা dysplasia শব্দটার সাথে পরিচিত তো না নিওপ্লাসিয়া চ্যাপ্টারের মধ্যে পড়ছি ডিসপ্লাসিয়া মানেই ভালো জিনিস না ডিসপ্লাসিয়া মানেই আমরা খারাপের দিকে যাচ্ছি epithelial change may become dysplastic and constitute a background for development of carcinoma কাজেই chronic gastritis যদি লং স্ট্যান্ডিং থাকে এটা ভালো জিনিস না এখান থেকে ডিসপ্লাসিয়া হতে পারে ইটিওলজিক্যাল অ্যাসোসিয়েশন বা কজ কি কি হতে পারে ইমিউনোলজিক্যাল কজ হতে পারে অ্যাসোসিয়েটেড উইথ পার্নিশিয়াস অ্যানিমিয়া ক্রনিক ইনফেকশন স্পেশালি হেলিকোব্যাক্টার পাইলোরি নাম শুনে আসছো না এইচ পাইলোরি জি ম্যাম টক্সিক অ্যাজ উইথ অ্যালকোহল কনজাম্পশন অ্যান্ড স্মোকিং এই ক্ষেত্রেও হতে পারে পোস্ট সার্জিক্যাল স্পেশালি ফলোয়িং এন্ট্রেক্টমি অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারোস্টমি উইথ রিফ্লাক্স বিলিয়াস ডিওডেনাল সিক্রেশন তোমাদের এগুলো কজ খুব বেশি লাগবে না কিন্তু যদি অ্যাক্সিডেন্টলি ধরে ফেলে অন্ততপক্ষে দুই একটা যেন বলতে পারো সেভাবে করে পড়ে রাখবে মোটর অ্যান্ড মেকানিক্যাল ইনক্লুডিং অবস্ট্রাকশন আচ্ছা এগুলো আমি বাদ চলে গেলাম অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস তোমাদের দরকার নাই H. pylori gastritis, the bacteria elaborate toxin that induce host's inflammatory response. এখান থেকে গ্যাস্ট্রাইটিস হয় আচ্ছা ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে মিউকোজাটা কেমন থাকবে reddened and may flattened inflammatory infiltrates of chronic inflammatory cell থাকবে তার মানে লিম্ফোসাইট থাকবে প্লাজমা সেল is present within the lamina propria additional histologic ফিচারের মধ্যে কি থাকবে regenerative change মানে এক পাশের মিউকোজাগুলো নষ্ট হয়ে যাবে তারপরে থেকে আবার এখানে রিজেনারেশন হবে মেটাপ্লাসিয়া হতে পারে মানে গ্যাস্ট্রিক টাইপ এটাও কলামনার এপিথেলিয়াম আবার ইন্টেস্টাইনেও কলামনার এপিথেলিয়াম থাকে কিন্তু কিছু চেঞ্জ থাকে এই গ্যাস্ট্রিক মানে মিউকোজাটা চেঞ্জ হয়ে মেটাপ্লাসিয়া হয়ে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়ে যাবে তারপরে মিউকোজাল অ্যাট্রফি হয়ে যেতে পারে এবং এইচ পাইলোরি আমরা পেতে পারি এই যে ছবিতে দেখা যাচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস এগুলো আরো ক্লোজ আপ ছবিতে আমরা ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো দেখতে পাই এখানে বোঝা যাচ্ছে না ঠিক আছে কিন্তু এখানে কিছু ইন্টেস্টাইনাল টাইপ অফ মেটাপ্লাসিয়া আছে যাই হোক তোমাদের জন্য এগুলো কঠিন দরকার নাই আর এইখানে এই যে এইচ পাইলোরি দেখা যাচ্ছে ছোট ছোট তোমরা কি আবার কার্সারটা দেখতে পাচ্ছ জি ম্যাম হ্যাঁ এই যে এগুলো এগুলো এইচ পাইলোরি এখানে আচ্ছা ইরোশন কাকে বলে একটু আগে বললাম যে ক্রনিক গ্যাস্ট্রাইটিসে ইউজুয়ালি ইরোশন হয় না ইরোশন কখন বলবো লস অফ সুপারফিশিয়াল এপিথেলিয়ামটা যদি লস হয় সেই কন্ডিশনটাকে আমরা বলি ইরোশন জেনারেটিং ডিফেক্ট ইন দ্য মিউকোজা দ্যাট ডাজ নট ক্রস দ্য মাস্কুলারিস মিউকোজা কিন্তু এটা খুব বেশি ডিপ হবে না মাস্কুলারিস মিউকোজা ক্রস করবে না আপ টু মাস্কুলারিস মিউকোজা যখন লস অফ এপিথেলিয়াম হবে সুপারফিশিয়ালি তখন এটাকে আমরা ইরোশন বলছি হোয়াট ইজ আলসার এটা জিজ্ঞেস করা হয় হ্যাঁ আলসার কাকে বলে এটা তোমরা জেনারেল প্যাথোলজির কোন চ্যাপ্টারে যেন পাবে ইনফ্লামেশনের মধ্যে আছে নাকি তোমাদেরকে পড়াচ্ছে এটা আলসার কাকে বলে অ্যাবসেস কাকে বলে সিস্ট কাকে বলে তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার জি ম্যাম হ্যাঁ ওখানে কি আলসার কাকে বলে অ্যাবসেস কাকে বলে এগুলো পড়ানো হয়েছে কি ব্যাপার যতদূর মনে পড়তেছে পড়ানো হয় নাই ম্যাম ওইখানে আচ্ছা পড়ানো যদি সিস্টেমে আমরা পড়ছিলাম সিস্টেমিকে পড়ছিলা ম্যাম ওই ইয়াগুলা পড়ছি যখন তখন হচ্ছে সিস্টেমিকে মানে সেকেন্ড টার্ম করছি সময় তখন এগুলা পড়া হয়েছিল আচ্ছা তাহলে তো খুবই ভালো মানে এগুলো মনে হয় ইয়েতে পড়া হয় তোমার সার্জারিতে পড়া হয় যাই হোক
আলসার কাকে বলে, অ্যাবসেস কাকে বলে, এগুলো আমি ঠিক মনে করতে পারতেছি না, কিন্তু খুব সম্ভবত ইনফ্লামেশন চ্যাপ্টারের মধ্যে আছে। হ্যাঁ, আলসার অ্যাবসেস কাকে বলে এগুলো লাগবে কিন্তু। Ulcer of gastrointestinal tract is defined as a breach in the mucosa which extends through the এই ডেফিনেশন বললে হবে না, which extends through muscularis mucosa into the submucosa or deeper। এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের একটা বললাম, এটা বললে হবে না। আচ্ছা, ফর বোথ রিটেন অ্যান্ড ভাইবা খুবই ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট যখন কিচ্ছু পারে না, সিস্টেমিক প্যাথোলজির ভাইবা বোর্ডে বসে আছে, কিছুই পারে না, তখন তাকে পেপটিক আলসার ডিজিজ জিজ্ঞেস করা হয়। হোয়াট ইজ পেপটিক আলসার ডিজিজ? পেপটিক আলসার ডিজিজ কেন হয়? পেপটিক আলসার ডিজিজ কোথায় হয়? পেপটিক আলসারের কমপ্লিকেশনস কি কি? পেপটিক আলসার ডিজিজের আলসার এবং ম্যালিগন্যান্ট আলসারের মধ্যে ডিফারেন্স কি? তোমাদের মধ্যে 3 ভাগের 1 ভাগ স্টুডেন্টকেই এই কোশ্চেনটা করা হবে, ঠিক আছে? তাই একটা কোশ্চেন আউট হয়ে গেল। এই কোশ্চেনটা সবাই খুব ভালোভাবে পড়বা। হোয়াট ইজ পেপটিক আলসার ডিজিজ, সাইটস অফ পেপটিক আলসার ডিজিজ, কজেস অফ পেপটিক আলসার ডিজিজ, তারপরে আর কি বললাম, কমপ্লিকেশনস অফ পেপটিক আলসার ডিজিজ, and what are the difference between benign ulcer and malignant ulcer of stomach, অথবা পেপটিক আলসার and malignant আলসারের মধ্যে কি পার্থক্য? পেপটিক আলসারস আর ক্রনিক, ডেফিনেশনটা মানে যেটা বলছি এখন এটাও ধরা হয়। পেপটিক আলসারস আর ক্রনিক, often solitary lesions that occur in any portion of the gastrointestinal tract। এটা মোস্ট কমনলি স্টোমাকেই হয়, তবে এই যে কথাটা দেখো যে ইন এনি পোর্শন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যে কোনো জায়গায় হতে পারে, এক্সপোজড টু দ্য এগ্রেসিভ অ্যাকশন অফ অ্যাসিড পেপটিক জুস। তাহলে কি হলো? পেপটিক আলসারস আর ক্রনিক, often solitary lesions that occur in any portion of the gastrointestinal tract exposed to the aggressive action of acid peptic juice। পেপটিক আলসারে সাধারণত সিঙ্গেল লিশন হয়ে থাকে, এটা ইউজুয়ালি লেস দ্যান 4 সেন্টিমিটার ডায়ামিটার হয়ে থাকে। ইট পেনিট্রেটস ইন পেপটিক আলসার ডিজিজ পেনিট্রেটস মাস্কুলারিস মিউকোজা, may perforate the gastric wall. It is frequently recurring with intermittent healing. It is located in the following sites। কোথায় কোথায় পেপটিক আলসার ডিজিজ হয়? দেখো, আমরা পড়ছি স্টোমাকের ডিজিজ, কিন্তু কোন জায়গায় পেপটিক আলসার ডিজিজ হয় বললে প্রথমেই আমরা বলবো ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। নাম্বার 2, স্টমাক, ইউজুয়ালি ইন দ্য গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম। নাম্বার 3, লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, যখন ব্যারেটস ইসোফেগাস থাকবে। ইন দ্য মার্জিন অফ গ্যাস্ট্রোএন্টারোস্টোমি, কোনো কারণে স্টোমাকের আমরা পাইলোরাসে মনে করো টিউমার আছে, এই জায়গাটা আমরা কেটে ফেললাম, তখন কি হবে? আপার পার্ট অফ দ্য স্টোমাকের সাথে ইন্টেস্টাইন আমরা এটাকে কি বলে, অ্যানাস্টোমোসিস করা বলে, করব। যদি করি সেই ক্ষেত্রে যে মার্জিনটা হবে সেখানে হতে পারে পেপটিক আলসার। ইন দ্য ডিওডেনাম, স্টমাক অর জেজুনাম অফ পেশেন্টস উইথ জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এটা এক ধরনের ডিজিজ আছে যেটাকে বলা হয় জোলিঞ্জার এলিসন সিনড্রোম। সেই ক্ষেত্রে ডিওডেনামে হতে পারে, জেজুনামে হতে পারে, স্টমাকেও হতে পারে। Within or adjacent Meckel's diverticulum that contain, Meckel's diverticulum কি জিনিস এটা তোমরা বই পড়লে জানবে। Meckel's diverticulum তোমাদের বোধহয় লাগে না, পোস্ট গ্রাজুয়েশনে লাগে। হোয়াট ইজ Meckel's diverticulum? পোস্ট গ্রাজুয়েশনে লাগে Meckel's diverticulum কি জিনিস। এই Meckel's diverticulum-এ যদি মানে একটোপিক টিস্যু থাকে, একটোপিক টিস্যু মানে কি, যে নরমালি যেই টিস্যু থাকার কথা না যেখানে, সেখানে যদি থাকে তখন আমরা এটাকে বলি একটোপিক টিস্যু। এই একটোপিক গ্যাস্ট্রিক মিউকোজা যদি Meckel's diverticulum-এর মধ্যে থাকে তাহলে সেখানেও পেপটিক আলসার ডিজিজ হতে পারে। ঠিক আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট সবগুলো কথা। সাইট অফ পেপটিক আলসার ডিজিজ কোথায় কোথায় হয়? 1 নম্বরেই বলতে হবে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, স্টমাক, usually gastric antrum, within the Barrett's esophagus, in the margin of gastroenterostomy, duodenum, stomach or jejunum by any part of the gastrointestinal of patient with Zollinger-Ellison syndrome, within or adjacent the Meckel's diverticulum that contains ectopic gastric mucosa.
পেপটিক আলসারস আর ইউজুয়ালি একটু আগে বলছি রেমিটিং এবং রিল্যাপসিং লিশন। এই পেপটিক আলসার হবে, আবার ভালো হবে, আবার হবে এরকম। মোস্ট অফেন ডায়াগনোসড ইন দ্য মিডল এজড অর ওল্ডার অ্যাডাল্টস। ছেলেদের ক্ষেত্রে একটু প্রিভিলেন্সটা বেশি মেয়েদের তুলনায়। ডিওডেনামে যে ধরনের আলসার হয়, ডিওডেনাম আলসারগুলো মেল ফিমেল রেশিও হচ্ছে 3:1 আর গ্যাস্ট্রিকে হচ্ছে 1.5 to 2:1. No significant racial differences have been identified. Genetic influence খুব লিটল অথবা নো ইনফ্লুয়েন্স। মোর ফ্রিকুয়েন্ট ইন দ্য পেশেন্ট উইথ অ্যালকোহলিক সিরোসিস, যারা অ্যালকোহল কনজাম্পশন করে, chronic obstructive pulmonary disease, that means COPD, chronic renal failure and hyperparathyroidism যাদের আছে তাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। প্যাথোজেনেসিস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিটেন। বোঝা গেছে আমার কথা? পেপটিক আলসার ডিজিজ থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। প্যাথোজেনেসিস হয়তো ভাই কম জিজ্ঞেস করা হয়, কিন্তু রিটেনে আসে। Peptic ulcer is produced by an imbalance between the gastrointestinal mucosal defense mechanism and the damaging force. প্যাথোজেনেসিস বললে প্রথমেই এই কথাটা বলতে হবে। স্টমাকে যে HCl থাকে, এটা তো হচ্ছে তোমার একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে, বা মিউকোজার একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে। আবার HClটা কিন্তু অ্যাডভার্স কন্ডিশনে এটা ড্যামেজও করে। কাজেই এই প্রোটেক্টিভ মেকানিজম এবং এই ড্যামেজিং ফোর্স, এই দুইটার মধ্যে সবসময় নর্মালি একটা ব্যালেন্স থাকে, যার কারণেই কিন্তু আমাদের সবার পেপটিক আলসার ডিজিজ হয় না। অথবা যদি HCl তার ইফেক্ট সবসময় করতো, তাহলে তো আমাদের স্টমাক, আমাদের পেট টেট সব ফুটা হয়ে যেত HCl এর ইফেক্টে। কিন্তু সেটা হয় না কেন? কারণ একটা আমাদের ন্যাচারাল ব্যালেন্স থাকে। কোনো কারণে যদি এটা ইমব্যালেন্স হয়ে যায়, সেই ক্ষেত্রেই তখন আলসার প্রডিউস হবে। গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যান্ড পেপসিন আর রিকুইজিট ফর অল পেপটিক আলসারেশন। তো কাজেই যদি HCl এর ইফেক্টটা আপার হ্যান্ড নেয়, তখনই আমাদের আলসার হবে। সেটাই এখন বলা হচ্ছে, the mechanism of hyperacidity is not always clear. The possible causes are increased parietal cell mass. Parietal cell mass যদি কোনো কারণে বেশি হয়, increased sensitivity to secretory stimuli, increased basal acid secretory drive or impaired inhibition of stimulatory mechanism such as gastrin release. কিছু পেশেন্ট উইথ ডিওডেনাল আলসার, দেয়ার ইজ টু র্যাপিড গ্যাস্ট্রিক এমটিং। মানে খাবার স্টমাকে থাকার একটা নির্দিষ্ট সময় আছে, সেখানে কিছুটা ডাইজেশন বা কিছুটা ওই অ্যাসিড দিয়ে হবে। কিন্তু কোনো কারণে যদি গ্যাস্ট্রিক এমটিংটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়, তখন এই খাবারের সাথে অ্যাসিডটাও ডিওডেনামে চলে যায়, এবং সেই কারণে ডিওডেনাল আলসার হতে পারে। এক্সপোজিং দ্য ডিওডেনাল মিউকোজা টু অ্যান এক্সেসিভ অ্যাসিড লোড। তাহলে কি হলো? ইন সাম পেশেন্টস উইথ ডিওডেনাল আলসার, দেয়ার ইজ টু র্যাপিড গ্যাস্ট্রিক এমটিং exposing the duodenal mucosa to an excessive acid load. যাদের ক্ষেত্রে H. pylori infection থাকে, gastric ulcers presumably result from the action of, এক মিনিট একটু, in H. pylori infection, gastric ulcers presumably result from the action of bacterial urease, which generate ammonia and protease, which breaks down glycoprotein in the mucosa. তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? না ম্যাম, ঠিক আছে। কঠিন হলেও কিছু করার নাই, আসলে লাগবে। হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ থেকে সবকিছু লাগবে। আর এগুলো যেগুলো বলছি, এগুলো তোমরা তোমাদের মতো করে সাজায় নিবা, রিটেন কোশ্চেন লাগে এগুলো। ঠিক আছে, আমি আবার যাই। H. pylori ইনফেকশন, যেটা মোস্ট কমন আমাদের পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে,
এখানে কি হয়, এখানে সাধারণত ব্যাকটেরিয়া এইচ পাইলোরির যে ইউরিয়েস থাকে সেটা কি করে অ্যামোনিয়া তৈরি করে এবং প্রোটিয়েজ যেটা মিউকোসাতে যে গ্লাইকোপ্রোটিন থাকে সেটাকে ব্রেক ডাউন করে। ড্যামেজ টু দ্য প্রোটেক্টিভ মিউকাস লেয়ার এক্সপোজেস দ্য আন্ডারলাইং এপিথেলিয়াল সেল টু দ্য ড্যামেজিং ইনফ্লুয়েন্স অফ দ্য অ্যাসিড পেপটিক ইনজুরি is thus more prone to peptic ulceration. When duodenal mucosa chronically exposes to increased acid, it is replaced by metaplastic gastric mucosa. Metaplastic mucosa is infected by H. pylori and may eventually develop duodenal ulcer. তোমাদের ইয়ে কত দূর চলে গেছে? বাকি দুই সাবজেক্ট তোমরা কি অনেক দূর চলে গেছো ওখানে? হ্যাঁ, বুঝিনি। শেষ। মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি মোটামুটি 36টা আইটেম আছে তো ম্যাম ওখানে। আচ্ছা এর মধ্যে থেকে 8টা আইটেম পড়ানো শেষ হয়ে গেছে। আচ্ছা, অনেকখানি আগায় গেছে। আর হচ্ছে আর ফার্মাকোলজি হচ্ছে 2টা আইটেম পড়ানো গতকালকে শেষ হয়েছে। আচ্ছা, কতগুলোর মধ্যে? ম্যাম ফার্মাকোলজি তো প্রায় 28টার মতো আইটেম আছে বা 25টা ম্যাম, এক্সাক্ট মনে নেই আর কি ম্যাম। আচ্ছা আচ্ছা, মানে স্যারদের টার্গেট কি, কবে শেষ করবে কিছু বলছে লেকচার? ম্যাম যেভাবে পড়াইতেছে এভাবে নিয়মিত ক্লাস নিলে জানুয়ারি মাসে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের টার্গেট সেইটাই। জি ম্যাম। আমাদেরও হয়ে যাবে আশা করি, বা একটু ফেব্রুয়ারি লাগতে পারে। তোমাদের তো আসলে কিছু বোধহয় পড়াশোনা তো তোমরা করো না, তাই না? তোমরা কি পড়াশোনা করতেছো কিছু? জি ম্যাম, প্যাথোলজি পড়তেছো? প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এগুলো কি পড়াশোনা করতেছো তোমরা? না ম্যাম। না ম্যাম। তোমাদের জন্য এগুলো খুব মানে খুব একটা ভালো জিনিস হচ্ছে না আসলে, কিন্তু কিছু করার নাই, সারা পৃথিবীরই আসলে যা সিচুয়েশন। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পড়লাম এইচ পাইলোরি থেকে কিভাবে হতে পারে। এরপর এনএসএইড থেকে কি হতে পারে? ইট মে কজ পেপটিক আলসার বাই সাপ্রেশন অফ দ্য মিউকোজাল প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস। মিউকোজায় প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয় যেটা প্রোটেকশন দেয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে তারা সাপ্রেসড করে দেবে এবং যার কারণে ডিরেক্ট ইরিটেশন হবে। Cigarette smoking is suspected of being ulcerogenic, possibly by suppression of mucosal prostaglandin synthesis. আচ্ছা, একটু আগে আমরা যে গ্যাস্ট্রিক অ্যাকিউট গ্যাস্ট্রাইটিক ক্রনিক গ্যাস্ট্রাইটিসের যে কজগুলো পড়লাম সেগুলোই কিন্তু এই যে আবার দেখো পেপটিক আলসার ডিজিজের কজের মধ্যেও চলে আসলো। এইচ পাইলোরি গেল, এনএসএইড গেল, সিগারেট গেল, অ্যালকোহল, এছাড়া হচ্ছে হাই ডোজ অ্যান্ড রিপিটেড ইউজ অফ কর্টিকোস্টেরয়েড, তারপরে সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণেও হতে পারে। আমি আর এগুলো গেলাম না, তোমরা এগুলো পড়বে। আচ্ছা, এরপর গ্রস অ্যাপিয়ারেন্স অফ পেপটিক আলসার। গ্রস অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি, দ্যাট মিন খালি চোখে আমরা যদি দেখতে পাই পেপটিক আলসারটা কেমন হবে দেখতে। পেপটিক আলসারটা রাউন্ড টু ওভাল শার্পলি পাঞ্চড আউট ডিফেক্ট উইথ রিলেটিভলি স্ট্রেইট ওয়াল। ঠিক আছে, তাহলে পেপটিক আলসারটা হচ্ছে রাউন্ড টু ওভাল শার্পলি পাঞ্চড আউট ডিফেক্ট উইথ রিলেটিভলি স্ট্রেইট ওয়াল। এখানে যে মার্জিন গুলো থাকবে ইউজুয়ালি লেভেল উইথ দ্য সারাউন্ডিং মিউকোজা। তোমাদের মনে হবে যে এগুলো এত কেন বেশি বললাম আমি, কিন্তু তোমাদের এইটাই লাগবে ম্যালিগনেন্ট আলসারের সাথে এটা ডিফারেন্স করার ক্ষেত্রে। পেপটিক আলসারের ক্ষেত্রে আলসারের যে বেসটা থাকবে মাঝখানে সেটা থাকবে স্মুথ এবং ক্লিয়ার। স্ক্যারিং মে ইনভলভ দ্য এন্টায়ার থিকনেস অফ দ্য স্টমাক। পাকারিং অফ দ্য সারাউন্ডিং মিউকোজা, পাকারিং মানে হচ্ছে তোমার কুচকে যাওয়া, অফ দ্য সারাউন্ডিং মিউকোজা ক্রিয়েটস মিউকোজাল ফোল্ডস দ্যাট রেডিয়েট ফ্রম দ্য ক্রেটার ইন এ স্পোক লাইক ফ্যাশন। সারাউন্ডিং মিউকোজা ইজ ইডিমেটাস অ্যান্ড রেডেন্ট ডিউ টু গ্যাস্ট্রাইটিস। একটা আলসার থাকলে তার চারপাশে অবশ্যই ইনফ্লামেশন থাকবে, কাজে সারাউন্ডিং মিউকোজাটা ইডিমেটাস হবে এবং রেডেন্ট হবে গ্যাস্ট্রাইটিস হওয়ার কারণে।
এবার হিস্টোলজিক অ্যাপিয়ারেন্স মানে হলো মাইক্রোস্কোপের আন্ডারে আমরা পেপটিক আলসারটাকে কেমন দেখতে পাবো। হিস্টোলজিক ফিচার্স ভ্যারি ইন ডিফারেন্ট স্টেজ সাচ অ্যাজ অ্যাক্টিভ নেক্রোসিস, ক্রনিক ইনফ্লামেশন, স্কারিং অ্যান্ড হিলিং। বিভিন্ন স্টেজ থাকে। অ্যাক্টিভ যখন থাকবে তখন একরকম হবে, ক্রনিক ইনফ্লামেশন কন্ডিশন যখন থাকবে তখন আরেক রকম থাকবে। এই ইন অ্যাক্টিভ আলসার, যখন অ্যাক্টিভ আলসার থাকবে উইথ অনগোয়িং নেক্রোসিস, তখন ইউজুয়ালি 4 জোনস আর ডেমনস্ট্রেবল। এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের ক্ষেত্রে 4টা জোন, যখন অ্যাক্টিভ আলসার থাকে তখন 4টা জোন থাকে। কি কি? প্রথমে হচ্ছে, এটা কিন্তু রিটেন ভাইবা দুটার জন্যই লাগে। প্রথমে আলসারে যদি আমরা যাই, সুপারফিশিয়াল থিন লেয়ার অফ নেক্রোটিক ফিব্রিনয়েড ডেব্রি পাবো। এরপরে পাবো হচ্ছে জোন অফ নন স্পেসিফিক ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট। এটা হচ্ছে তোমার সুপারফিশিয়াল টু ডিপে যখন আমরা যাব, এই লেয়ারগুলো সেই হিসেবে, এই জোনগুলো সেই হিসেবে যে একদম সুপারফিশিয়ালি মিউকোজার দিকে একদম সুপারফিশিয়ালি আমরা পাবো থিন লেয়ার অফ নেক্রোটিক ফিব্রিনয়েড ডেব্রি। তারপরেরটা পাবো জোন অফ নন স্পেসিফিক ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট উইথ নিউট্রোফিলস প্রিডমিনেটিং, মানে অ্যাকিউট ইনফ্লামেশনটা বেশি থাকবে, নিউট্রোফিলটা বেশি থাকবে। তারপরে আরেকটু ডিপে গেলে আমরা পাবো অ্যাক্টিভ গ্র্যানুলেশন টিস্যু ইনফিল্ট্রেটেড বাই মনোনিউক্লিয়ার লিউকোসাইট। মনোনিউক্লিয়ার লিউকোসাইট মানে হচ্ছে লিম্ফোসাইট, প্লাজমা সেল, হিস্টিওসাইট এইসব। তারও নিচে আমরা পাবো ফাইব্রোসিস, ঠিক আছে। তাহলে ফ্রম সুপারফিশিয়াল টু ডিপ যদি আমরা অ্যাক্টিভ আলসারের ক্ষেত্রে যাই, সুপারফিশিয়াল টু ডিপ আমরা 4টা জোন পাবো। প্রথমে সুপারফিশিয়াল মানে মিউকোজার দিকে পাবো সুপারফিশিয়াল থিন লেয়ার অফ ফিব্রিনয়েড নেক্রোসিস। নাম্বার 2, আরেকটু ডিপে যখন যাব, নন স্পেসিফিক ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট, যেখানে নিউট্রোফিল প্রিডমিনেট করবে। এর থেকে ডিপে যখন যাব তখন অ্যাক্টিভ গ্র্যানুলেশন টিস্যু ইনফিল্ট্রেটেড বাই মনোনিউক্লিয়ার লিউকোসাইট। আর তারও পরে যখন যাব, এরপরে পাবো আমরা ফাইব্রোসিস। এই ছবিটা হয়তো তোমাদেরকে যদি রিটেনে আসে আঁকতে হবে। এই যে প্রথমে এখানে দেখা যাচ্ছে এই যে গুড়া গুড়া বা কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেক্রোটিক ডেব্রি, সুপারফিশিয়াল লেয়ার। এরপরে চলে যাব, সেটা হচ্ছে নন স্পেসিফিক অ্যাকিউট ইনফ্লামেশন, নিউট্রোফিল প্রিডমিনেট করবে। এগুলো নিউট্রোফিল, এই যে নিউক্লিয়াস গুলো দেখে যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে নিউট্রোফিল। তারপরেরটা থাকবে গ্র্যানুলেশন টিস্যু, যেখানে মনোনিউক্লিয়ার লিউকোসাইটটা ইউজুয়ালি থাকবে। নাম্বার 4-এ চলে যাবে ফাইব্রোসিস। ফাইব্রোসিস মিন্স ফাইব্রাস টিস্যুতে চলে যাবে। আচ্ছা, পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন কি কি হতে পারে, এরপরে আসবো আমরা কমপ্লিকেশনে। আমরা কি কি পড়লাম প্রথমে, যে হোয়াট ইজ পেপটিক আলসার ডিজিজ, সাইট অফ পেপটিক আলসার ডিজিজ, প্যাথোজেনেসিস অফ পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার খালি চোখে দেখতে কেমন, তারপরে মাইক্রোস্কোপিক্যালি আমরা কেমন পাবো, এখানে একটা অ্যাক্টিভ আলসার, স্টমাকের একটা অ্যাক্টিভ আলসারের জোন কি কি থাকে হিস্টোলজিক্যালি। এরপরে এখন আমরা পড়বো যে পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন কি কি হতে পারে। ব্লিডিং হতে পারে, মিউকোজাটা যদি ইরোশন হয়ে যায় ওখানে ব্লিডিং হতে পারে। পেপটিক আলসারটা যদি বেশি ডিপ হয়ে যায় পারফোরেশন হতে পারে। তারপরে পেপটিক আলসারটা আমরা বললাম যে এটা হচ্ছে রেমিটিং, রিল্যাপসিং এবং রেমিশন দুইটাই হয়। কাজে পেপটিক আলসার, একটা আলসার যখন ভালো হয়ে যাবে তখন সেখানে ফাইব্রোসিস হবে। হ্যাঁ, এই ফাইব্রোসিস হতে হতে যদি এটা পাইলোরাসের দিকে হয় ওখানে অবস্ট্রাকশন করে ফেলতে পারে। এছাড়া পেপটিক আলসারের কারণে ইন্ট্রাক্টেবল পেইন হতে পারে। তোমরা অনেকেই রিটেন এবং ভাইভায় পেপটিক আলসার থেকে কার্সিনোমা বলো, এটা তোমরা কোথা থেকে বলো আমি জানি না, কোনো নিশ্চয়ই একটা কোনো গাইড বইয়ে আছে, এটা তোমরা বলবে না। তোমরা, আমি সহ এখন পার্টিসিপেন্ট 28 জন, তাহলে আমি বাদে আরো 27 জন তোমরা আছো। পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশনের মধ্যে অবশ্যই তোমরা কার্সিনোমা বলবে না।
অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসার কোন ক্ষেত্রে হবে? এনকাউন্টার্ড ইন পেশেন্টস উইথ শক, এক্সটেন্সিভ বার্ন, সেপসিস, সিভিয়ার ট্রমা, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এনএসএইড যারা নেয় তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ মানে অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসারেশন হতে পারে। অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসার যেটা ইউজুয়ালি মাল্টিফোকাল হয়, লেস দ্যান 1 সেন্টিমিটার। অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসারটা কেন পড়ছি, ওই তোমাদের ডিফারেন্স পড়তে এগুলো লাগবে। ইউজুয়ালি এটা মাল্টিফোকাল হবে, ইউজুয়ালি আলসারটা ছোট হয়, লেস দ্যান 1 সেন্টিমিটার। আলসার বেস যেটা থাকে ইউজুয়ালি ডার্ক ব্রাউন থাকে। আমরা পেপটিক আলসারের ক্ষেত্রে বেসটা কেমন করছি বলো তো? কেউ কি আসো তোমরা ক্লাসে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। জি ম্যাম। কোনো রকমের রেসপন্স নাই। আচ্ছা, পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে আমরা বেসটা কেমন হবে পড়লাম একটু আগে? স্মুথ হবে ম্যাম। স্মুথ এন্ড ক্লিয়ার ম্যাম। ক্লিয়ার, হ্যাঁ স্মুথ অ্যান্ড ক্লিয়ার হবে। কোথায় পড়লাম? আচ্ছা যাক, ভুলে গেছি। এই যেখানে দ্য বেস ইজ স্মুথ অ্যান্ড ক্লিয়ার। আর এখানে পড়লাম যে এখানে আলসার বেসটা হবে ডার্ক ব্রাউন কালার, কারণ এখানে ব্লিডিং হবে। নর্মাল রুগাল ফোল্ডস থাকবে, হিস্টোলজিক্যালি আনরিমার্কেবল মিউকোজা থাকবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই শেষ করব না স্টমাক শেষ করব? এই পর্যন্তই শেষ করি, হ্যাঁ? 10টা বেজে জি যাচ্ছে। ম্যাম। 10টা বেজে যাচ্ছে, আমি আর ইয়েতে যেতে চাচ্ছি না, 10টা মাইক্রোবায়োলজি। ক্লাস আছে তো ম্যাম আবার। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোবায়োলজির মধ্যে আমি ঢুকতে চাচ্ছি না। আমরা আচ্ছা। কালকে বাকিটা পড়বো। স্টমাকের টিউমারে যাব আমরা কালকে, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই তোমরা। আর জি ম্যাম। কালকে তাহলে আবার সকাল 9টার সময় ক্লাস নেব, ঠিক আচ্ছা আছে? ম্যাম। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। Thank you, ma'am.